আজকে আমরা এক মানে বেশ অদ্ভুত আর গা ছমছমে অভিজ্ঞতার গভীরে ডুব দেব। হ্যাঁ, এটা সরাসরি একজনের কাছ থেকে শোনা ঘটনা, তাই না? একদম আমাদের এক পরিচিত জনের কাছ থেকে পাওয়া তথ্য। ঘটনাটা রাজস্থানের যোধপুরের কাছে একটা গ্রামের। হুম। আর মূল ঘটনাটা যাকে নিয়ে, সে হলো কোমল নামের এক তরুণী। হ্যাঁ, কোমল। আর ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল নাকি? ছিল, ছোট থেকে ও মজা করে অন্ধ সাজার ভান করত, প্রায়ই করত। আচ্ছা। তো বাড়ির লোকও ব্যাপারটা গাসাওয়া করে ফেলেছিল, আর তেমন গুরুত্ব দিত না আর কি। বুঝলাম, কিন্তু এই নিরীহ ভানটাই তো সমস্যা তৈরি করলো। এক অমাবস্যার রাতে ওই ভান করাটাই এক ভয়ঙ্কর দিকে মোড় নেয়। কি হয়েছিল সেদিন? অমাবস্যার রাত বললেই কেমন যেন একটা লাগে। সেটাই, সেদিন রাতে পরিবারের সবাই বড়রা ছোটরা মিলে ছাদে বসে গল্প করছিল, হাওয়া খাচ্ছিল। বেশ। রাত বাড়তে বড়রা তো নিচে নেমে এলেন, কিন্তু কোমল আর ওর ভাই বোনেরা প্রতাপ, চন্ন, কালু ওরা আরও কিছুক্ষণ ছিল ছাদে। তারপর নামার সময় সিঁড়িতে কোমল আবার ওই অন্ধ সেজেছে। বোন চন্নুকে বলছে, আমি কিছু দেখতে পাচ্ছি না রে, পড়ে যাব। রোজকার নাটক আর কি। ঠিক। চন্নু বা বাকিরা কেউই পাত্তা দেয়নি, ওরা সোজা নিচে নেমে গেছে। কিন্তু তখনই কিছু একটা হলো। হ্যাঁ, ওরা নিচে নামতেই একটা ধূপ করে ভারী কিছু পড়ার শব্দ। ও। পেছনে তাকিয়ে দেখে কোমল সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে ওদের পায়ের কাছে এসে পড়েছে। মারাত্মক অবস্থা নিশ্চয়ই। হ্যাঁ, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, হাত পা মনে হলো ভেঙে গেছে, জ্ঞান নেই একদম। সাংঘাতিক। তারপর ডাক্তার দেখানো হলো নিশ্চয়ই? হ্যাঁ, ডাক্তার দেখানো হলো। পরের দিন জ্ঞান ফিরল কোমলের। জ্ঞান ফেরার পর কি বলল ও? মনে ছিল কিছু? খুব চুপচাপ হয়ে গেছিল, শুধু এইটুকুই বলল, দেখতে পাচ্ছিলাম না তাই পড়ে গেছি। শুধু এইটুকু? হ্যাঁ, আর এই ঘটনার পর থেকেই ওর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন এলো। অস্বাভাবিক শান্ত। ওর যে চঞ্চল স্বভাব ছিল তার একেবারে উল্টো। যেন অন্য মানুষ। ঠিক। কিন্তু ভয়ের শুরুটা হলো এর পরের রাতে। কি হলো? ওর ভাই প্রতাপ মাঝরাতে জল তেষ্টা পাওয়ায় উঠে রান্নাঘরের দিকে যাচ্ছিল। আচ্ছা। যেতে যেতেই ওর মনে হলো কেউ যেন ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। একটা অস্বস্তি। রাতের বেলা এরকম মনে হলে তো ভয় পাওয়ারই কথা। প্রতাপ ঘাড় ঘোরাতেই দেখে কোমল। কোমল ওর বোন? হ্যাঁ, কিন্তু সে এক ভয়ঙ্কর রূপে, চুল খোলা, চোখ দুটো সাদা, মনির জায়গায় পুরো সাদা। বাবার রে। প্রতাপ তো চিৎকার করে পালাতে গেছিল, কিন্তু কোমল সঙ্গে সঙ্গে ওর গলা টিপে ধরে। হ্যাঁ, নিজের ভাইয়ের গলা? হ্যাঁ। শব্দ শুনে বাড়ির লোক ছুটে এলো, এসে দেখে প্রতাপ মাটিতে পড়ে ছটফট করছে। আর কোমল? কোমলও পাশে শুয়ে, চুল এলোমেলো, কিন্তু প্রতাপের অবস্থা খারাপ। মুখটা কেমন বেঁকে গেছে, কথা বলতে পারছে না। স্ট্রোকের মতো নাকি অন্য কিছু? সেটাই তো প্রশ্ন। মনে হচ্ছিল প্রচণ্ড ভয় পেয়েছে, আর শরীরের ওপরের দিকটা অবশ হয়ে গেছে। হয়তো আতঙ্কে শারীরিক প্রকাশ, কিন্তু কে জানে। ঘটনাটা এখানেই থামল না নিশ্চয়ই? না তো, এর পরের রাতে আরও অদ্ভুত। কোমল আর প্রতাপ দুজনেই ঘর থেকে উধাও। দুজনেই একসাথে? হ্যাঁ। বাড়িতে তো হইচই পড়ে গেল, সবাই খুঁজতে শুরু করলো। কোথায় পাওয়া গেল ওদের? অনেক খোঁজার পর একটা পুরনো খাটের নিচে। খাটের নিচে? কেন? সেটাই তো রহস্য। প্রতাপ ভয়ে থরথর করে কাঁপছে, আর ওর গলায় স্পষ্ট আঁচড়ের দাগ। আঁচড়ের দাগ? তার মানে? কোমল শুধু বলল সে নাকি দেখতে পায় না, তাই হামাগুড়ি দিয়ে ওখানে চলে গিয়েছিল। কিন্তু ওই আঁচড়ের দাগটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কোমলই প্রতাপকে আঁচড়েছে? কিন্তু কেন? আর প্রতাপ কেন এত ভয় পেয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর তখন পাওয়া যায়নি। পরিস্থিতি আরও জটিল হলো তার পরের রাতে। আবার? হ্যাঁ, কোমল আবার ঘর থেকে নিখোঁজ। এবার কি খুঁজতে গেল? ওর আর এক ভাই কালু, সে খুঁজতে খুঁজতে ছাদে গেল, আর ছাদে গিয়ে যা দেখল গায়ে কাঁটা দেয়। কি দেখল? দেখল কোমল ছাদের একেবারে কিনারায় রেলিং ধরে ধরে হাঁটছে। রেলিং ধরে পড়ে যেতে পারতো তো। সেই অবস্থাতেই চোখ দুটো সেই রকম সাদা, মুখে একটা বীভৎস হাসি, হাতে একটা ধারালো ছুরি। ছুরি? হাতে ছুরি কেন? আর মুখে রক্তের দাগ। রক্ত? কার রক্ত? সেটাই তো বোঝা যাচ্ছিল না। কালু তো ভয় পেয়ে চিৎকার করে ডেকে উঠল কোমল। আর কোমল? ডাক শুনেই কোমলের ওই সাদা চোখ দুটো কালুর দিকে ঘুরল। সেই ভয়ঙ্কর দৃষ্টি। আর কিছু বুঝে ওঠার আগেই ছাদ থেকে লাফ দিল। লাফ দিল? নিচে? না,
কালুর উপরে ছুরি উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল। সর্বনাশ, কালুর কি হলো? কালু কোনো মতে সরে গিয়ে নিজেকে বাঁচালো, কিন্তু হাতে বেশ আঘাত লাগল। কিন্তু তখনই কালু একটা জিনিস খেয়াল করল, কি? যে কোমল দেখতে পাচ্ছে না, ও আসলে শব্দের উৎসকে টার্গেট করছে। মানে কালু যেদিকে সরছে বা যেখান থেকে আওয়াজ আসছে সেদিকেই ঝাঁপিয়ে পড়ছে। অন্ধের মতো আক্রমণ করছে। ঠিক এই অন্ধ আক্রমণটাই যেন ওই সত্তাটার একটা পরিচয় ছিল। কালু তখন কি করলো? কালু বেশ বুদ্ধি করে ওকে ধাক্কা মেরে বা অন্যভাবে বাড়ির ভেতরের দিকে নিয়ে গেল। খোলা ছাদে বাগে পাওয়া মুশকিল হতো। বাড়ির ভেতরে? হ্যাঁ, ভেতরে ঢুকতেই কোমল দিক হারিয়ে দেয়ালে ধাক্কা খেল। তখনই বাড়ির বাকিরা সবাই মিলে ওকে ধরার চেষ্টা করল। কিন্তু ওর গায়ে তো তখন প্রচণ্ড শক্তি থাকার কথা ছিল তো, ওকে কাবু করা যাচ্ছিল না। ধস্তাধস্তির মধ্যেও হঠাৎ অন্য একজনকে জাপটে ধরে তার ঘাড়ে কামড়ে রক্ত চাটতে শুরু করলো। হ্যাঁ, রক্ত? হ্যাঁ, এই দৃশ্য দেখে তো সবাই দিশেহারা। মানে এ তো আর সাধারণ অসুস্থতা নয়। তখন ওকে বাধা হলো? হ্যাঁ, অনেক কষ্টে বেশ কয়েকজন মিলে ওকে ধরে দড়ি দিয়ে খাটের সাথে বাঁধল। কিন্তু ওর সেই আস্ফালন, চিৎকার ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে তো আর সাধারণ ডাক্তার বা চিকিৎসায় কাজ হবে না। একেবারেই না। তখন বাড়ির লোকেরা ঠিক করলো একজন অভিজ্ঞ তান্ত্রিক বা পণ্ডিতকে ডাকবে, যিনি এই ধরনের বিষয় বোঝেন। হ্যাঁ, তেমন একজন শক্তিশালী পণ্ডিতকে খবর দেওয়া হলো। তিনি এলেন। পণ্ডিত মশাই এসে কি দেখলেন বা কি বললেন? তিনি বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে বাঁধা কোমলের শরীর থেকে সেই সত্তাটা যেন টের পেল। কি করলো? ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো সজোরে, আর বিকট গলায় চিৎকার করে সবাইকে হুমকি দিতে লাগলো, মেরে ফেলবে, রক্ত খাবে, এইসব। দরজা তো বন্ধ ছিল। হ্যাঁ, কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হলো দরজার নিচ দিয়ে সরু ফাঁক গলে একটা হাত বেরিয়ে এলো। হাত? হ্যাঁ, আর সেই হাত পণ্ডিতের পায়ে আঁচড়ে দিল। বাবা, পণ্ডিতজি ভয় পাননি? তিনি অভিজ্ঞ, দেখেই বললেন, এ সাধারণ ভূত বা প্রেত নয়, এ হলো অন্ধি চুড়েল। অন্ধি চুড়েল? হ্যাঁ, মানে এক ধরনের অন্ধ রক্ত পিপাসু ডাইনি। লোককথায় এদের কথা শোনা যায়। খুব ভয়ঙ্কর আর শক্তিশালী হয় এরা। তাহলে উপায়? তাড়ানোর ব্যবস্থা করলেন তিনি? হ্যাঁ, তিনি বললেন যজ্ঞ করতে হবে। হিন্দু ধর্মে যেমনটা হয়, পবিত্র যজ্ঞের আগুন আর মন্ত্র দিয়ে অশুভ শক্তি দূর করা। যজ্ঞের আয়োজন হলো, কিন্তু যজ্ঞ শুরু হতেই ভেতরের সেই সত্তাটা যেন আরও ক্ষেপে গেল। কি করলো এবার? অবিশ্বাস্য শক্তি প্রয়োগ করে দড়ি ছিঁড়ে দরজা ভেঙে ফেলল। দরজা ভেঙে ফেললো? হ্যাঁ, তারপর সোজা ছাদ দিয়ে লাফিয়ে উঠোনে যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে এসে হাজির। সাংঘাতিক। তারপর তো আবার ওকে ধরতে হলো। কিন্তু এবার আরও কঠিন। ওর গায়ে তখন যেন অসুরের শক্তি। অনেক কষ্টে বহু চেষ্টার পর ওকে আবার বেঁধে ফেলা হলো। তারপর যজ্ঞস্থলে বসানো হলো। হ্যাঁ, পণ্ডিত একটা মন্ত্র পড়া গণ্ডি তৈরি করেছিলেন, মানে একটা সুরক্ষিত বৃত্ত। তার মধ্যে ওকে বসানো হলো, মন্ত্রপাঠ চলতে লাগলো। কিন্তু সত্তাটা কি এত সহজে হার মানবে? না, সে তখন অন্য চাল চালল। হঠাৎ দেখা গেল কোমল শান্ত হয়ে গেছে। কিন্তু ওর কাকিমা, যিনি পাশে ছিলেন, তিনি হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। চোখ মুখ পাল্টে গেল। সত্তাটা শরীর বদল করলো, কোমলের শরীর থেকে কাকিমার শরীরে। ঠিক তাই, কাকিমার শরীরে ঢুকে সে সোজা কোমলের কাকার ওপর হামলা চালালো। আবার আক্রমণ? একেও সামলানো গেল? হ্যাঁ, পণ্ডিত ছিলেন, তিনি মন্ত্র পড়ে জল ছিটিয়ে ওনাকেও শান্ত করলেন। কিন্তু বোঝা গেল সত্তাটা সহজে যাওয়ার পাত্র নয়, আর শরীর বদলাতে পারে। এরপর কি হলো? আবার কি কোমলের শরীরে ফিরল? হ্যাঁ, পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর যখন ওর ভাই কালু ওকে একটু সান্ত্বনা দিতে গেছে, ওর পাশে বসেছে, তখনই সত্তাটা আবার কোমলের শরীরে ফিরে এলো। চোখ আবার সাদা, সেই হিংস্র ভাব। কালু তো তাহলে খুব কাছে ছিল? একদম। সত্তাটা হয়তো কালুকে আক্রমণ করত বা পালিয়ে যাবার চেষ্টা করত, কিন্তু কালু এবার অসাধারণ সাহস দেখালো। কি করলো সে? সে ঝাঁপিয়ে পড়ে কোমলকে, মানে ওই সত্তাটাকে জাপটে ধরল, ছাড়ল না। নিজে আঁচড় খেলো, কামড় খেলো, রক্তাক্ত হলো, কিন্তু জাপটে ধরে রাখল। বাহ, ভাইয়ের জন্য। হ্যাঁ, ওর এই সাহসের জন্যেই হয়তো পণ্ডিত সুযোগটা পেলেন। তিনি তাড়াতাড়ি যজ্ঞের শেষ অংশটুকু সম্পন্ন করলেন। তারপর যজ্ঞের যে পবিত্র ছাই, মানে ভূতি, সেটা তুলে নিয়ে কোমলের মাথায় লাগিয়ে দিলেন। তাতেই কাজ হলো? হ্যাঁ, ভৃতি লাগানোর সঙ্গে সঙ্গেই সত্তাটা একটা তীব্র আর্তনাদ করে উঠল। মনে হলো যেন ভেতর থেকে কিছু একটা বেরিয়ে গেল, আর কোমল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল।
অবশেষে মুক্তি। হ্যাঁ, পরে কোমলকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হলো শুদ্ধ করার জন্য। ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠল। পুরো সুস্থ হতে সময় লেগেছিল নিশ্চয়ই। বেশ কয়েক মাস লেগেছিল, আর পণ্ডিতের নির্দেশে প্রায় 6 মাস ওকে গলায় একটা তাবিজ পরে থাকতে হয়েছিল সুরক্ষার জন্য। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা! মানে পুরো পরিবারটার উপর দিয়ে কি ঝড়টাই না গেছে। বিশেষ করে কালুর সাহসটা। অসামান্য। পরিবারের সবার চেষ্টা আর কালুর ওই সময় সাহসিকতাই হয়তো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এনেছিল। না হলে কি হতো কে জানে। সত্যি, এই ছিল তাহলে এক অন্ধি চুড়েলের ভর করার কাহিনী। গল্পটা তো শেষ হলো, কিন্তু কিছু প্রশ্ন রেখে গেল, তাই না? হ্যাঁ। যেমন পণ্ডিতজি তো চুড়েলটিকে তাড়িয়ে দিলেন, কিন্তু সেটা গেল কোথায়? একেবারে ধ্বংস হলো নাকি অন্য কোথাও আশ্রয় নিল? সেটা একটা প্রশ্ন বটে। আর দ্বিতীয়ত, এই যে অমাবস্যার রাত বা কোনো বিশেষ জায়গা, এইগুলো কেন বারবার এই ধরনের অলৌকিক বা ভৌতিক ঘটনার সাথে জড়িয়ে যায়? লোককথাতেই বা কেন এত জোর দেওয়া হয় এগুলোর ওপর? ঠিক, এই ভাবনাগুলো না হয় আমাদের শ্রোতাদের জন্য তোলা থাক, ওরা ভাবতে পারেন এগুলো নিয়ে। অবশ্যই। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, আবার অন্য কোনো দিন অন্য কোনো গভীরে ডুব দেওয়া যাবে।